যে কোনো আসনে উপনির্বাচন হয় সেই আসন থেকে পদপ্রার্থী যদি মৃত্যুবরণ করেন কিংবা পদোন্নতি হয় কিংবা পদের অবনতি ঘটে, অপসারণ হয় ইত্যাদি বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেও এমনই কিছু কারণের জন্য আগামী নভেম্বর মাসে রাজ্য জুড়ে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, যার মধ্যে রয়েছে মেদিনীপুর, সিতাই, হারোয়া, তালডাংরা, নৈহাটি এবং মাদারিহাট। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে সূত্র মারফত খবর। অর্থাৎ পুজোর পরেই এই 6টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। তবে এই নির্বাচন 6টি বিধানসভা কেন্দ্রে হলেও তা এক দফায় হবে না, 3টি করে বিধানসভা কেন্দ্র নিয়ে মোট 2টি দফায় হতে পারে এই উপনির্বাচন। সূত্র মারফত খবর, তেমনই আপডেট মিলছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী লক্ষ্মী পুজোর পরেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আসুন আজকের এপিসোডে এই 6টি বিধানসভা কেন্দ্র, যেখানে মেদিনীপুর, সিতাই, হারোয়া, তালডাংরা, নৈহাটি এবং মাদারিহাট। প্রথমে নৈহাটি। তৃণমূল বিধায়ক এখানে ছিলেন পার্থ ভৌমিক, তবে তিনি 2021 বিধানসভা ভোটে নৈহাটি থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু 2024 অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তিনি ব্যারাকপুর থেকে প্রার্থী হন এবং তৃণমূলে বিপুল ভোটে জয়লাভ করেন এবং স্বাভাবিকভাবেই তিনি এখানে অর্থাৎ এই নৈহাটি থেকে আর বিধায়ক পদে তিনি থাকছেন না। তিনি কিন্তু হয়ে গেছেন অলরেডি সাংসদ, এবং সেটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবেই এই পদ অর্থাৎ নৈহাটির বিধায়ক পদ ফাঁকা রয়েছে বা শূন্য পদ রয়েছে। এখানে কিন্তু ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে এখানে নতুন প্রার্থী আসবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম যে নৈহাটিতে পদপ্রার্থী তার প্রমোশন হয়েছে বলা চলে। এখানে কিন্তু তিনি এমএলএ থেকে এমপি হয়েছেন, যার জন্য এই এমএলএ সিটটা ফাঁকা রয়েছে এবং এখানে কিন্তু আগামী বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে এখানে নতুন করে এমএলএ আসবে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে নতুন করে এমএলএ বা বিধানসভা নির্বাচন হবে 2026 সালে, কিন্তু তার আগেই উপনির্বাচনের মাধ্যমে এখানে এমএলএ বা বিধায়ক নির্বাচন হবেন এবং তার সময়সীমা থাকবে কিন্তু 2026 সাল পর্যন্তই। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আসি মেদিনীপুর। আমরা জানি মেদিনীপুর এখানে যেমন সদর হিসেবে এখানে বিধানসভা কেন্দ্র রয়েছে, ঠিক একইভাবে এটা কিন্তু লোকসভা কেন্দ্র। বিধায়ক প্রার্থী ছিলেন বা বিধায়ক পদপ্রার্থী ছিলেন বা বিধায়ক ছিলেন জুন মালিয়া, যিনি তৃণমূল থেকে ছিলেন। 2021 বিধানসভা ভোটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থীকে পরাজিত করে। কিন্তু তারপরেই অর্থাৎ তার 3 বছর পরেই 2024 সালের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তিনি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। আমরা এই কারণেই দেখুন হাইলাইট করার চেষ্টা করেছি, কালারটা চেঞ্জ করার চেষ্টা করেছি। এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি 2021 জয়লাভ করেছেন, আবার ঠিক এই লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু অ্যাজ এ এমপি হিসেবে কিন্তু এখানে জয়লাভ করে বর্তমানে সাংসদ পদে অধিষ্ঠিত রয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে বিধানসভা কেন্দ্র অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটা শূন্যস্থান রয়েছে, ফাঁকা রয়েছে, তাই এখানে কিন্তু এবারের উপনির্বাচনের মাধ্যমে এই শূন্যস্থান পূরণ করা হবে, যার সময়সীমা থাকবে 2026 সাল পর্যন্তই। 2026-এ নতুন করে আবার যখন বিধানসভা নির্বাচন হবে তখন এখানে কিন্তু আবারও নতুন করে যিনি এখানে ভোটে জয়লাভ করে, সেটা ভারতীয় জনতা পার্টি হোক কিংবা তৃণমূল প্রার্থী হোক বা অন্য কোনো সিপিএম বা ফরওয়ার্ড ব্লক বা আরজেডি যাই হোক, তাদের সময়সীমা থাকবে 2026 পর্যন্ত। নতুন করে যখন বিধানসভা নির্বাচন হবে তখন তিনি কিন্তু এখানে আবার নতুন করে তাকে ভোটে জয়লাভ করে আসতে হবে, নতুবা যে জয়লাভ করবেন তিনি কিন্তু এই আসনে আসবেন। নেক্সট আসি সিতাই। বিধায়ক এখানে ছিলেন তৃণমূল পদপ্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। তিনি 2021 বিধানসভা ভোটে এই সিতাই থেকে জয়লাভ করে এখানের এমএলএ বা বিধায়ক হয়েছিলেন, কিন্তু তারপরে তাকে 2024 লোকসভা নির্বাচনে পদপ্রার্থী করা হয় কোচবিহার থেকে এবং তিনি এখানে বিপুল ভোটে জয়লাভ করেন। স্বাভাবিকভাবেই তিনি সাংসদ হয়ে গেছেন, কিন্তু এখানে বিধায়ক পদটা থেকে তাকে কিন্তু রিজাইন করতে হয়েছে। স্বাভাবিকভাবে এখানে শূন্য পদ হয়েছে এবং এখানেও কিন্তু এবারের উপনির্বাচনের মাধ্যমে আবার নতুন করে প্রার্থী ঘোষণা করা হবে এবং সেই মোতাবেক কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ক্যান্ডিডেটকে এখানে বিধায়ক পদে অধিষ্ঠিত করা হবে। নেক্সট তালডাংরা। বিধায়ক এখানে তৃণমূল প্রার্থী
অরূপ চক্রবর্তী, যিনি 2021-এর বিধানসভা ভোটে এই তালডাংরা থেকে জয়লাভ করে বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারপরে 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জয়লাভ করে বর্তমানে এমপি হিসেবে কিন্তু কাজ করছেন। স্বাভাবিকভাবেই এই শূন্যস্থান পূরণ হবে উপনির্বাচনের মাধ্যমে। নেক্সট, হারোয়া বিধায়ক এখানে হাজি নুরুল ইসলাম, যিনি কিন্তু বর্তমানে মৃত, যকৃৎ আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সে প্রসঙ্গে একটু পরে আসছি। এখানে যে কথাটা বলবো, এই হারোয়ার বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী হিসেবে। 2021-এ এখানে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন, কিন্তু 2024-এ লোকসভা নির্বাচনে ভোটে বসিরহাট থেকে কিন্তু তিনি জয়লাভ করেন। বসিরহাট বলতে একটা কিন্তু হেভিওয়েট জায়গা। এখানে কি ঘটেছিল সেটা বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। এখান থেকে তিনি জয়লাভ করেছেন। স্বাভাবিকভাবেই কিন্তু এই হারোয়া বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে গিয়েছে, এমএলএ শূন্য হয়ে গিয়েছে, বিধায়ক শূন্য হয়ে গিয়েছে, যার জন্য এখানে কিন্তু আবারও উপনির্বাচনের মাধ্যমে এখানে বিধায়ক নির্বাচিত হবেন। আবার যে কথাটা বলছিলাম যে বর্তমানে তিনি মৃত, অর্থাৎ যকৃতে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মাত্র 61 বছর বয়সে মারা গিয়েছেন নিজের বাসভবনে। তাহলে এখানে যে তিনি 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হলেন, তাহলে এখানেও তো তার যে মৃত্যু হলো, এখানে তো শূন্যস্থান সৃষ্টি হলো, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে মানে মৃত্যুর কারণে কিংবা প্রার্থী পদ মানে তাকে যদি সেই আসন থেকে পদচ্যুত করা হয় কিংবা তার এমএলএ থেকে এমপিতে আসে, এই সকল বিভিন্ন কারণে কিন্তু উপনির্বাচন হয়। দেখুন, এটাও কিন্তু একটা কারণ। আমরা এতক্ষণ জানছিলাম এমএলএ থেকে এমপি হয়েছে, পদোন্নতি ঘটেছে, প্রমোশন ঘটেছে, বিধায়ক থেকে সে সাংসদ হয়েছে, কিন্তু তার এখানে আরেকটা দেখলাম যেটা হলো মৃত্যুজনিত কারণ। যেমন এর আগের যে বিধানসভা উপনির্বাচন হলো, অর্থাৎ অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পরেই যে বিধানসভা উপনির্বাচন হলো, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে সাধন পাণ্ডে, তার মৃত্যু ঘটেছিল আকস্মিক, যার ফলে সেই আসনটা বিধায়ক শূন্য অবস্থায় ছিল। তার পরবর্তীকালে তার পত্নী সুপ্তি পাণ্ডেকে কিন্তু এখানে নির্বাচিত করা হয়েছে। তো এখানেও কিন্তু মানে আমি বলতে চাইছি 2021-এ বিধানসভা থেকে তিনি জয়লাভ করে এমএলএ থেকে তারপরে তাকে 2024-এ এমপি করা হলো নির্বাচনের মাধ্যমে। তো এখানে 2021-এ শূন্যস্থান সৃষ্টি হয়েছে, যার জন্য এবারের উপনির্বাচনের মাধ্যমে এই আসন পূর্ণ হবে। আবার ঠিক একইভাবে এই যে 2024-এ বসিরহাট কেন্দ্র থেকে তিনি সাংসদ ছিলেন এবং বর্তমানে মারা গেলেন, তাহলে এখানেও কিন্তু শূন্যস্থান সৃষ্টি হলেও এই সাংসদ পদে কিন্তু আবারও উপনির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত হয়ে আসবেন। সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, কিংবা সিপিএম হতে পারে, কিংবা কংগ্রেস হতে পারে, কিংবা আবার এখানে তৃণমূল কংগ্রেসও হতে পারে। এ ব্যাপারে আপনাদের কি মতামত, কে হতে পারে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাদারিহাট বিধায়ক এখানে রয়েছেন মনোজ টিগ্গা, যিনি 2021-এর বিধানসভা ভোটে মাদারিহাট থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু 2024-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে জয়লাভ করেছেন এবং তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা। তো এবারে তিনি যে দেখুন 2021-এও জয়লাভ করেছেন, 2024-এও জয়লাভ করেছেন, তাহলে এবারের উপনির্বাচনে কি অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাদের সকলের কাছে একটা প্রশ্ন। এবং এখানে কিন্তু লড়াইটা খুব টাফ লড়াই হবে। তৃণমূল কিন্তু চাইবে এখানে আসনটা দখল করে নিতে, কেননা এখানে কি মানে বিজেপি প্রার্থী জয়লাভ করে রয়েছেন 2021 থেকে, এবং এখান থেকে এই যে মনোজ টিগ্গা এখানে এমএলএ থেকে এখানে আলিপুরদুয়ারে এমপি হিসেবে জয়লাভ করে গেলেন, তার একটা প্রভাব রয়েছে। এখানে যে নির্বাচন হবে এখানে মনোজ টিগ্গা তার একটা প্রভাব রাখবেন, তার একটা স্বচ্ছ ভাবমূর্তি, তার একটা আগের মানে যে কাজ করে এসেছেন তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু এই জায়গাটায় জিতে যাওয়ার চেষ্টা করবে, কেননা এখানে জিতে গেলে কিন্তু সামনের বিধানসভা যে নির্বাচন হবে 2026-এ সেখানে কিন্তু একদম নিশ্চিত হয়ে যাবে তাদের জয়। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তো মনোজ টিগ্গাও এখানে হাড্ডাহাড্ডি লড়বেন, অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু এখানে একটুও পিছপা থাকবে না, এখানে কিন্তু লড়াই খুব টাফ হবে। এবারে যে কথাটা বলবো সেটা হলো হাজি নুরুল ইসলামের ব্যাপারটা। ইতিমধ্যে রাজ্যের একটি হেভিওয়েট বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের এমপি হাজি নুরুলের যকৃতে ক্যান্সারজনিত কারণে আকস্মিক মৃত্যুতে এই আসনটা
আগামী দিনে নির্বাচন হতে চলেছে, তবে তা এখন কিন্তু নয়, কেননা এখন কিন্তু সে ব্যাপারে কোনো রকম আপডেট নেই। এই মাত্র শূন্যপদ সৃষ্টি হয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে তো এখানে নির্বাচন করে তবে সাংসদকে রাখা হবে। এখানে তো আর মানে কোনো দল তো এখানে রাখতে পারবে না। তো সেটা কবে হবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়, তার জন্য পরবর্তীকালে আপডেট এলে সেই আপডেট আপনাদের দেব। তবে এখানে যে শূন্যপদ সৃষ্টি হলো সেটা কিন্তু পরিষ্কার, এখানে কিন্তু আবারও ভোট হতে চলেছে। তো এখন যে ব্যাপারটা হলো, এখানে 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেটাই আমাদের লক্ষ্য। প্রসঙ্গক্রমে যদি আমরা এই বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে একটু চোখ রাখি, বিশেষত এখানে যে ঘটনাটি ঘটেছিল তা আপনাদের কাছে একেবারেই মানে এখানে পুরো এক কথায় যাকে বলে গণ অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু তাহলেও দেখতে পাবো যে গত 18তম লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রটি রাজ্য রাজনীতিতে একেবারে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এর প্রধান কারণ শেখ শাহজাহান, এর প্রধান কারণ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র এবং সেই সঙ্গে দলিত কন্যা রেখা পাত্র। এখানে কি ঘটেছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। দলিত কন্যা রেখা পাত্রকে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখেছিলাম, কিন্তু ফল প্রকাশের পর বিষয়টা দেখা গেল একেবারে ভিন্ন। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যে রেখা পাত্র, তিনি কিন্তু এখানে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন এবং সেই আসনে জয়লাভ করেছিলেন বর্তমানে ক্যান্সার আক্রান্ত মৃত সেই হাজি নুরুল ইসলাম। কিন্তু বর্তমানে মাত্র 61 বছর বয়সে যকৃতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগ ভোগের পর তিনি নিজের বাসভবনে মৃত্যুবরণ করেছেন। স্বাভাবিকভাবেই এই পদটা শূন্য হয়ে গেল এবং এখানে কিন্তু নতুন করে নির্বাচন হবে। তবে যবে হবে তবের দিকে আমরা লক্ষ্য রাখবো। তবে আপাতত আমরা যে আপডেট পাচ্ছি, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় কিন্তু আমরা নোটিফিকেশান পেতে চলেছি এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য, এবং লক্ষ্মী পুজোর পর থেকেই কিন্তু আমরা ভোটের একটা দামামা পেয়ে যাব। তো যাই হোক, সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই রকম যা আপডেট আসবে আমরা একে একে আপনাদের দিতে থাকবো। এ প্রসঙ্গে আপনাদেরও কিছু বলার থাকলে, কিছু মতামত দেওয়ার থাকলে, কোন দলের কতটা লিড পেতে চলেছে, কোন আসনে কোন দল জয়লাভ করতে চলেছে, কোন দল পিছিয়ে যেতে পারে, তার একটা সম্ভাবনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, এবং অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো লাগে, এবং প্রয়োজনীয়দের সাথে শেয়ার তো অবশ্যই করবেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।